আজকে তোমাদের সাথে শেয়ার করব একদমই নতুন ধরনের আলু বেগুনের রেসিপি। আলু বেগুনের এই রেসিপিটা কিন্তু একদমই নতুন ধরনের রেসিপি, আর এটা দিয়ে গরম ভাত হোক বা রুটি পরোটা দুর্দান্ত লাগে খেতে। তবে বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি আর একটা বেগুন নিয়েছি। আলুর খোসাটা ছাড়িয়ে গোল গোল করে কেটে নিয়েছি। ঠিক একই রকমভাবে আলুর মতো করেই বেগুনটাও গোল গোল করে কেটে নিচ্ছি। তবে বেগুনটা আলুর থেকে তুলনামূলকভাবে একটু মোটা করে কেটেছি, কারণ বেগুনটা নরম সবজি, তা না হলে একদম গলে যাবে। আলু বেগুন কেটে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে রেখেছি। ঠিক দেখো এইভাবে করে কেটে নিয়েছি, তোমাদের একটু আমি হাতে করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এরপর একটা পাত্রে বেশ কিছুটা পরিমাণে জল গরম বসিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে আলুটা সেদ্ধ করে নেব। প্রায় 80% মতো আলুটা সেদ্ধ করে নিতে হবে। তবে যাতে আলুটা একদম গলে না যায় এদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। তা না হলে রান্নাটা করতে করতে আলুগুলো যদি ভেঙে যায় তখন কিন্তু রেসিপিটা দেখতেও ভালো লাগবে না আর খেতেও এতটা ভালো লাগবে না। চলো কিছুক্ষণ সময় নিয়ে এইদিকে আলুটা ভাপিয়ে নিই, আর এইদিকে আমি অন্য আরেকটা কড়াই বসিয়ে নিয়েছি যাতে রান্নাটা করতে সময়টা কম লাগে। প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 4-5টা গোলমরিচ, একটা শুকনো লঙ্কা, একটা ছোট এলাচ, খুবই সামান্য একটু দারচিনি স্টিক আর একটা লবঙ্গ। খুবই অল্প মশলার ব্যবহার করলাম। এখানে আমি যেই পরিমাণে আলু বা বেগুন নিয়েছি সেই বুঝে কিন্তু মশলাটা নিয়েছি। এরপর তোমরা যদি আলু বেগুন পরিমাণ কম বেশি করে নাও সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের মশলার পরিমাণটাও কম বেশি করে নিতে হবে। বেগুনের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে বেগুনটা মেখে রাখলাম। এই মশলাগুলো নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আগে হালকা করে একটু ভেজে নিয়েছি। এই মশলাটার থেকে যখন সুন্দর একটা গন্ধ এসেছে এরপর দিয়ে দিলাম 1/2 চামচেরও কম পরিমাণে গোটা জিরে, আর ঠিক সম পরিমাণে দিয়েছি গোটা ধনে, আর সামান্য একটু দিয়েছি মৌরি। এগুলো দিয়ে নাড়াচাড়া করে আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে হালকা করে একটু ভেজে নেব। তবে মশলাগুলো যাতে কোনোভাবেই পুড়ে না যায় এদিকে কিন্তু অবশ্যই খেয়াল রেখো, কারণ মশলাটা যদি পুড়ে যায় তখন কিন্তু রান্নাটা খেতে একদম ভালো লাগবে না, মশলার সুন্দর স্মেলটাই আসবে না। মশলাটা ভেজে নামিয়ে রেখেছি, মশলাটা ঠান্ডা হয়ে যাক, তারপর গুঁড়ো করে নেব। ওই কড়াইয়ের মধ্যেই আবারও বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিলাম। ওইদিকে কিন্তু আলুটা এখনও সেদ্ধ হচ্ছে। এর মধ্যেই দেখো অল্প একটু লবণ দিয়ে যে মেখে রেখেছিলাম বেগুনটা দিয়ে নাড়াচাড়া করে বেগুনটাও হালকা একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব। তবে পুরোপুরি একদম যাতে গলে না যায় এদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। আর কড়াইয়ের চারিদিকে একটু ছড়িয়ে ভাজবো। বেগুনটা কিন্তু খুব বেশি তেলে দিয়েও ভাজবো না, তাহলেও কিন্তু বেগুনটা গলে যাবে। একটু অল্প তেলে যদি বেগুন ভাজো তখন কিন্তু বেগুনটা একদম গলবে না। মশলাটা দেখো একদম মিহি করে গুঁড়ো করে রেখেছি। বেগুনটা দেখো একদমই অল্প তেল দিয়ে উল্টে পাল্টে হালকা একটু লালচে রং ধরিয়ে ভেজে নিচ্ছি। চলো এদিকে আলুটা তোমাদের একটু দেখিয়ে দিই। আলুটা দেখো ঠিক কেমনভাবে সেদ্ধ করেছি যাতে একদম গলে না যায়। আলুটা বেশ একটু গোটা গোটাই রয়েছে, আর একটু দেখো চাপ দিলেই আলুটা কিন্তু ভেঙেও যাচ্ছে। ঠিক এইভাবে করেই সেদ্ধ করে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর জলটা ঝরিয়ে আলুটা তুলে রাখছি। এই জলটা কিন্তু ফেলে দেবো, রান্নাতে ব্যবহার হবে না। অল্প তেল দিয়ে দেখো বেগুনটা ভেজেছি বলে বেশ একটু লালচে রং ধরেছে, অথচ বেগুনটা একদম গলে যায়নি। বেগুনটা ভেজে তুলে রেখেছি। ওই কড়াইয়ের মধ্যে আবারও বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি কয়েক কোয়া রসুন কুচি আর 1 চিমটি পরিমাণে গোটা জিরে। এখানে আমি গোটা জিরে দিলাম, তোমরা চাইলে কালো জিরে দিতে পারো বা তোমাদের পছন্দ মতো যে কোনো ফোড়ন ব্যবহার করতে পারো।
রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে বেশ একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব। এই রেসিপিটার জন্য কিন্তু পেঁয়াজটা একটু লালচে করেই ভাজতে হবে। এখানে কয়েকটা দেখো কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে এটাকে ভেজে নিচ্ছি। এখানে তোমরা যেমন ঝাল খাও সেই বুঝে কাঁচা লঙ্কা দেবে, তবে এখানে একটা শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রাখা রয়েছে, আর কিন্তু তার সাথে গোলমরিচও রয়েছে। এই কথাটা মাথায় রেখেই অবশ্যই তোমরা কাঁচা লঙ্কাটা দিয়ে নিও। বেশ দেখো ঠিক একটু বেরেস্তার মতো লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এই রেসিপিটার জন্য কিন্তু এইভাবেই পেঁয়াজটা ভাজতে হবে, হালকা করে ভাজলে ভালো লাগবে না। তারপর দিয়েছি অর্ধেকটা টমেটো কুচি। অর্ধেকটা টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে টমেটোটাও একটু ভেজে নিচ্ছি, যতক্ষণ অবধি টমেটোটা একটু নরম হয়ে যায়। টমেটোটা দেখো সুন্দরভাবে নরম হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলো। আলুটা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় নিয়ে একটু নেড়ে নিচ্ছি, প্রায় মিনিট দুয়েক মতো, যাতে আলুটা একটু ভাজা ভাজা হয়ে যায়। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি। যেটুকু তেল রয়েছে এই তেলে কিন্তু সুন্দরভাবে আলুটা ভাজা হয়ে যাবে। আর এই আলুর সাথে দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে নেওয়া মশলার অর্ধেকটা, বাকি অর্ধেকটা রেখে দিলাম, পরে ব্যবহার করব। মশলাটা দিয়ে নাড়াচাড়া করে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর আলুটা একটু কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নিচ্ছি, যাতে খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখো বেশ কিন্তু গোটা গোটা রয়েছে আলুগুলো। এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যেমন সুন্দর একটা গন্ধ আসে, তেমনই সুস্বাদু। একঘেয়েমি আলু বা বেগুনের রেসিপি যখন ভালো লাগে না, তখন কিন্তু একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখো। আলুর মধ্যে যখন হালকা একটা রং ধরেছে বা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দিয়েছি ভেজে রাখা বেগুনগুলো, আর খুবই সামান্য একটু চিনি। চিনিটা অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হবে, খেতেও বেশ ভালো লাগবে। এগুলো দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আবারও খুবই সামান্য একটু স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করলাম। মনে হচ্ছিল যে অল্প একটু লবণ লাগবে, লবণ দিয়ে আবারও একবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর কিন্তু ঢাকা চাপা দেওয়ার দরকার নেই, ঢাকনা ছাড়াই নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিয়েছি। একটা দেখো আলু চেপে তোমাদের দেখিয়ে দিলাম, আলুটাও সেদ্ধ হয়েছে, অথচ বেশ সুন্দর ঝরঝরে রয়েছে, আর বেগুনগুলো। এরপর নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গোটা পোস্ত, বাকি যেটুকু ভেজে গুঁড়ো করে রাখা মশলা ছিল, আর বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এগুলো দিয়ে প্রায় 30 থেকে 40 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপরই নাবিয়ে নিচ্ছি। আর কিন্তু খুব বেশি সময় নিয়ে রান্নাটা করা যাবে না, তাহলে পোস্ত বা এই ভাজা মশলা বা ধনেপাতার যে একটা সুন্দর গন্ধ থাকবে, এটা নষ্ট হয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু শেষে অল্প একটু পাতিলেবুর রসও ছড়িয়ে নিতে পারো, যারা একটু টকটক খেতে পছন্দ করো। আর যারা নিরামিষ খেতে পছন্দ করো, তারা চাইলে কিন্তু পেঁয়াজ রসুন বাদ দিয়ে বাকি সমস্ত কিছু একই রকম রেখে রান্নাটা করে দেখতে পারো, সেটাও কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। গরম ভাত হোক বা রুটি পরোটা, যে কোনো কিছুর সাথেই অপূর্ব এই রেসিপি। আর এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সাথে।